হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। ইনফার্টিলিটি সিরিজের যে দুটো ভিডিও ছিল সেখানে আমি ডিটেলে বলেছিলাম আইইউআই এবং আইভিএফ এক্স্যাক্টলি কী। কিন্তু যদি কেউ আইইউআই এবং আইভিএফের মাধ্যমেও সন্তান লাভ করতে না পারেন, তখন কি তারা সন্তানের আশা ছেড়ে দেবেন? না। কেন? কারণ স্যারোগেসি আছে। স্যারোগেসির মাধ্যমে আপনি বাবা মা হওয়ার আনন্দ লাভ করতে পারেন। তো মূলত স্যারোগেসি রিলেটেড যে ভিডিও সেটার দুটো পার্ট আছে। একটা পার্টে আছে স্যারোগেসি কী, তার ঝুঁকি কী আছে, কীরকম খরচ হতে পারে, এইসব রিলেটেড যাবতীয় ইনফরমেশান। আর নেক্সট পার্টে আছে স্যারোগেসি রিলেটেড আইনি নানা রকম জটিলতা এবং সেখানে আমাদের ইন্ডিয়াতে এক্স্যাক্টলি কী কী রুল আছে এই স্যারোগেসি নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। এখন অনেক ফেমাস মানুষের দৌলতে আমরা জেনে গেছি যে স্যারোগেসি ব্যাপারটা কী, কিন্তু যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, স্যারোগেসি হলো একটা এমন ব্যবস্থা যেখানে কোনো একজন দম্পতি তারা নিজেরা যদি সন্তান ধারণ করতে না পারেন, তাহলে অন্য একজন মহিলার গর্ভকে তারা ভাড়া নিতে পারেন তাদের সন্তানকে ধারণ করার জন্য এবং ডেলিভারি দেওয়ানোর জন্য। এই যে পুরো প্রসেসটা, এটাকে স্যারোগেসি বলা হয়। এবং যে মহিলা ওই বেবিকে ক্যারি করছেন এবং জন্মদান করছেন তাকে বলা হয় স্যারোগেট মাদার। এখন বিভিন্ন নামি দামি মানুষের দৌলতে, যেমন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিন্টা, এদের দৌলতে আমরা মোটামুটি জেনে গেছি যে স্যারোগেসি ব্যাপারটা কী। তো কারা এই স্যারোগেসি ব্যাপারটা অপ্ট করতে পারেন? তার মধ্যে প্রথম হচ্ছে, ধরুন জরায়ু কোনোরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বা কোনোরকমভাবে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু কেটে বাদ দেওয়া হয়েছে, বা জরায়ু কেপেবল না একটা বেবিকে বিয়ার করার জন্য, তো সেক্ষেত্রে কোনো একজন দম্পতি স্যারোগেসির হেল্প নিতে পারেন। বা অনেক সময় দেখা যায় সার্ভিক্সের যে মুখটা সেইটা বেবিকে হোল্ড করে রাখার জন্য কেপেবল না, তো সেক্ষেত্রেও কোনো দম্পতি এই স্যারোগেসির হেল্প নিতে পারেন। এছাড়াও রয়েছে, ধরুন কোনো একজন দম্পতির ক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণু দুটোর ক্ষেত্রেই সমস্যা। এছাড়াও রয়েছে নানা রকম শারীরিক জটিলতা, যেমন ধরুন কোনো হার্টের সমস্যা থাকলো, বা হয়তো ক্যান্সার সার্ভাইভার, বা অনেক সময় দেখা যায় যে বারবার গর্ভপাত হচ্ছে, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো দম্পতি স্যারোগেসির হেল্প নিতে পারেন। বা হয়তো জরায়ুর কোনো ইনবর্ন ডিফেক্ট আছে, বা ধরুন আর্লি মেনোপজ হয়ে গেছে, বা ধরুন অনেকবার আইভিএফ ট্রাই করার পরেও কোনো রকমভাবেই সেই বেবিকে তার উম্বে ক্যারি করা পসিবল হচ্ছে না। তো এইরকম নানা রকম সমস্যা যখন মানুষ ফেস করেন তখন স্যারোগেসির হেল্প নিয়ে থাকেন। বা ধরুন যারা সমকামী কাপলস রয়েছে বা গে কাপলস রয়েছে, বা সিঙ্গেল প্যারেন্ট যারা রয়েছে, যেরকম করণ জোহর, তুষার কাপুর, এরকম যারা রয়েছেন, এনারা হচ্ছেন এক্সাম্পল যে তারা সিঙ্গেল প্যারেন্ট হওয়ার জন্য স্যারোগেসি মাদারের হেল্প নিয়ে তারা পিতৃত্বের সুখ অনুভব করছেন। তো এই স্যারোগেসির ক্ষেত্রে প্রচুর মিসকনসেপশন আছে। সেই মিসকনসেপশনগুলোর মধ্যে প্রথম হচ্ছে, যদি স্যারোগেট মাদার হতে হয় তাহলে কি কারোর সাথে সেক্স করার প্রয়োজন হয়? এটার অ্যান্সার হচ্ছে নো। অনেক মুভি অলরেডি চলে এসছে এই রিলেটেড, তো অবভিয়াসলি অনেকেই হয়তো জানেন যে না, স্যারোগেসি মাদার হওয়ার জন্য সেক্স করার প্রয়োজন হয় না। তো এটার অ্যাকচুয়ালি দুটো উপায় আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে জেস্টেশনাল। তো ট্র্যাডিশনাল স্যারোগেসি যেটা, সেইটা হচ্ছে আইইউআইয়ের মাধ্যমে বেসিক্যালি হয়। যারা আইইউআই রিলেটেড কোনো ইনফরমেশান জানেন না তারা আমার এই ভিডিওটা চেক করে নিতে পারেন, এটাতে আইইউআই রিলেটেড ডিটেলড ইনফরমেশান রয়েছে। এইটাতে মূলত যিনি স্যারোগেট মাদার হচ্ছেন তার ডিম্বাণুই থাকে, কিন্তু যিনি বাবা হবেন তার শুক্রাণু নেওয়া হয় এবং আইইউআইয়ের মাধ্যমে সেই শুক্রাণু তার শরীরে ক্যাথেটারের মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটার ক্ষেত্রে খরচ অনেক কম হওয়ার পরেও এই পদ্ধতি বেশি অপ্ট করা হয় না। তার মেন কারণ মূলত যিনি স্যারোগেট মাদার তিনি বায়োলজিক্যাল মাদারও অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছেন, কারণ এগটা যদি তার হয় অবভিয়াসলি উনি বায়োলজিক্যাল মাদারও হবেন, এবং সেই ক্ষেত্রে নানা রকম সামাজিক, আইনি এবং মানসিক নানা রকম জটিলতার একটা সিচুয়েশন তৈরি হয়। কারণ অবভিয়াসলি নিজের বায়োলজিক্যাল বেবির জন্য তার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট থাকে, এবং যদি জেনেটিক লেভেলে আমরা বলি, জিন লেভেলে বা ডিএনএ লেভেলে আমরা বলি, কারণ সব বাবা মাই চায় যে বাচ্চার মধ্যে তার ডিএনএ থাকুক, অন্য কারোর ডিএনএ অবভিয়াসলি তারা কেন চাইবে? তো সেইটার একটা যে জটিলতা, যে বাবা মার যে নিজের ডিএনএ বাচ্চার মধ্যে থাকছে না, সেইটার জন্য একটা জটিলতা তৈরি হয়। ওই জন্য এই প্রসেসটাকে অত বেশি অপ্ট করা হয় না। আর একটা হচ্ছে জেস্টেশনাল স্যারোগেসি, এইটাতে মূলত যে আইভিএফের প্রসেসটা সেইটাই ফলো করা হয়। এক্ষেত্রে কি করা হয় যে বাবা মা তাদের এগ নেওয়া হয়, বা যদি কোনো ডোনার এগ বা ডোনার স্পার্মের ব্যাপার থাকে সেটা তো সেই রকমভাবে কালেক্ট করা হয় এবং পেট্রি প্লেটের ওপরে ফার্টিলাইজেশন করা হয়, এবং সেই এমব্রয়টাকে স্যারোগেট মাদারের উম্বে ইমপ্লান্ট করা হয়।
এক্ষেত্রে স্যারোগেট মাদার কখনোই বাচ্চার বায়োলজিক্যাল মা হন না, এবং এক্ষেত্রে এরকম কোনো রকম জটিলতা তৈরি হয় না। যদিও এটা খরচটা অনেক বেশি, কিন্তু তাতেও মানুষ এইটাতেই অপ্ট করে, কারণ স্যারোগেট মায়ের সাথে তার জেনেটিক কোনো কানেকশন থাকে না। সে জাস্ট বেবিটাকে বেয়ার করে 9 মাসের জন্য, এবং ডেলিভারির পরে বাবা মাকে দিয়ে দেওয়া হয়। সারোগেসিতে কি কোনো রকম ঝুঁকি থাকে? ঝুঁকি নর্মাল আর প্রেগনেন্সিগুলোতে যেরকম থাকে, আইভিএফ এর সময় যেরকম ঝুঁকি থাকে, যারা এখনও পর্যন্ত আমার আইভিএফ রিলেটেড ভিডিওটা দেখেননি একবার দেখে নিতে পারেন। সেখানে ডিটেলে আছে যে ঝুঁকি কী কী থাকতে পারে। তো সেই যে ঝুঁকি, সেইটুকুই ঝুঁকি, বাকি আলাদা করে কোনো তো ঝুঁকি থাকে না। কিন্তু একটা বেবিকে 9 মাস গর্ভে ধারণ করার পর ডেলিভারির পর দিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা যথেষ্ট মানসিকভাবে একজন মহিলা ভীষণভাবে আপসেট হয়ে যান, এবং যেহেতু একটা হরমোনাল শিফট চলে, তো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়াও তো রয়েছে ইমপ্লান্টেশন বা নানা রকম মেডিসিন, নানা রকম ইনজেকশন, নানা রকম প্রসিডিউরের থ্রু যেহেতু তাকে যেতে হয়, তো সেই দিক থেকেও তো একটা কষ্ট রয়েছে। কিন্তু ইন দ্য বিগ পিকচার যারা নিঃসন্তান দম্পতি, তাদের মুখে উনি হাসি ফোটাচ্ছেন। এবার বলবো অসুবিধার দিক কী কী। অসুবিধে, প্রথম যে অসুবিধে সেটা হচ্ছে অনেক সময় হয় যে বেবি ইমপ্লান্টেডই হলো না, মানে 3টে বা 4টি ভ্রূণ প্রতিস্থাপন করার চেষ্টা করার পরও হয়তো ব্লাইটেড ওভাম হলো বা মিসক্যারেজ হয়ে গেল। এইটা তো একটা সমস্যা। অনেক সময় দেখা যায় যে টুইন বা মাল্টিপল প্রেগনেন্সিস এসে যাচ্ছে, তো সেক্ষেত্রেও যিনি স্যারোগেট মাদার, তার শরীরের উপর ভীষণ ধকল পড়ে। এরপরের যে সমস্যা সেটা হচ্ছে এই যে স্যারোগেট মাদারকে খোঁজা, কারণ এই যে পুরো প্রসেসটা, মানে স্যারোগেট মাদার মানে প্রপার স্যারোগেট মাদারকে খোঁজা, নানা রকম যে আইনি কাজগুলো আছে সেইটা মেটানো, তার নানা রকম টেস্ট করা হয় সেইটা, এইগুলোর জন্য কিন্তু একটা সময় লাগে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে যেরকমভাবে মুভিতে দেখা হয়েছে ঝট করে পেয়ে গেলাম আর পরের দিনই আমরা বেবিকে পেয়ে গেলাম, ব্যাপারটা তো এতটা ইজি না। রিয়েল লাইফের ব্যাপারটা অনেকটা টাফ এবং অনেকটা কমপ্লিকেটেড। এছাড়াও রয়েছে নানা রকম আইনি জটিলতা এবং মানসিক জটিলতার ব্যাপার। এইবার আসবো খরচের কথায়, যে স্যারোগেসির ক্ষেত্রে কীরকম খরচ পড়ে। দেখুন 2010 সাল পর্যন্ত ইন্ডিয়াতে স্যারোগেসি ব্যাপারটাকে কমার্শিয়াল স্যারোগেসি হিসেবে কিন্তু ব্যবহার করা হতো। সেক্ষেত্রে বাইরে থেকেও, বিভিন্ন দেশ থেকেও মানুষজন এসে ভারতীয় মহিলাদেরকে চুজ করতেন স্যারোগেট মাদার হিসেবে, এবং টাকার জন্য, মানে একটা হিউজ মানির জন্য তারা রাজিও হয়ে যেতেন। এক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হতো, এজেন্টরা থাকতো, তাদেরকেও টাকা দিতে হতো, এবং এটা শুধু বিদেশিদের কথা বলছি না, মানে ইন্ডিয়াতেও প্রচুর টাকা পয়সার যে ব্যাপার সেইটা নিয়ে প্রচুর সমস্যা তৈরি হতো। তো এখন একদম রিসেন্ট টাইমে 2022 সালের 21শে জানুয়ারি একটা বিল পাস হয়েছে, সেইটাতে বলা হয়েছে যে ইন্ডিয়াতে কমার্শিয়াল স্যারোগেসি কিন্তু আর অ্যালাউড না, মানে টাকা পয়সা দেওয়ার কোনো রকম ব্যাপার নেই। যারা যেটা হয়ে গেছে, এখন নতুন যে রুল হয়েছে সেখানে কিন্তু এই টাকা পয়সার কিন্তু, মানে স্যারোগেসিতে টাকা পয়সা একদম দণ্ডনীয় অপরাধ যাকে বলে। যদি কেউ ধরা পড়েন তাহলে কিন্তু তার ফাইন হবে এবং জেলও হতে পারে। এখন স্যারোগেসির জন্য মূলত যে খরচ সেটা হচ্ছে আইভিএফ এর জন্য যে খরচ সেটা মূলত ওই 1.5 থেকে 2.5 লাখ এরকমের মধ্যে যে খরচটা, সেই খরচটা। এছাড়াও রয়েছে স্যারোগেট মা যে তার যে ট্রিটমেন্ট, তার রিকভারি, তার নানা রকম হরমোনাল থেরাপি, তার যাবতীয় সমস্যা, সেই যে এক্সপেন্সেসগুলো সেগুলোও বিয়ার করতে হয়। তো সেটার জন্য ধরুন আরও লাখখানেক। আর এছাড়াও রয়েছে নানা রকম স্বাস্থ্য বিমা এবং আইনি যে প্রসেসগুলো, সেইটার জন্যও কিন্তু কিছু টাকা খরচ হয়। কিন্তু আগে যেরকম খরচ হতো, মানে যেটাকে কোনোরকমভাবে ট্র্যাকই করা যেত না, 10 থেকে 35 লাখ হচ্ছে মিনিমাম একটা চার্জেস লাগতো, সেইগুলোর সমস্যা কেটে গেছে। এবং নানা রকম যে অস্বচ্ছ যে ব্যাপারগুলো, মানে ক্ল্যারিটির অভাব ছিল যে প্রসেসটাতে, সেইটাকে অনেক বেশি ক্লিয়ার করা গেছে এইটার মাধ্যমে। কারণ কোনো একজন মা 5 লাখ নিচ্ছেন, কোনো একজন মা 10 লাখ নিচ্ছেন, এটার তো কোনো ওরকমভাবে ট্র্যাক করার ব্যাপার নেই, মানে একটা বিজনেসের মতো সেটা হয়ে গেছিলো, এবং সেটার জন্য হিউম্যান ট্রাফিকিংও প্রচুর হতো। এখন শুধুমাত্র চিকিৎসা রিলেটেড যে খরচটা, সেইটা ছাড়া কিন্তু আলাদা করে কোনো এজেন্টকে বা স্যারোগেট মাদারকে আলাদা করে কিন্তু কোনো রকম পেমেন্টের ব্যাপার নেই। তো এই স্যারোগেসি যে প্রসেসটা, সেইটা এক্স্যাক্টলি কী হয়, তার প্রথম ধাপ যেটা হচ্ছে, যে দম্পতি বাচ্চা নিতে চান তার ক্ষেত্রে কিন্তু একটা সার্টিফিকেট দেখাতে হবে যে উনি চাইল্ড বেয়ার করতে পারবেন না, উনি অক্ষম বা ওনারা অক্ষম এই বেবি কনসিভ করার জন্য। সেই সার্টিফিকেটটা ফার্স্ট বের করতে হবে। নেক্সট হচ্ছে একজন ক্লোজ আত্মীয় হতে হবে, এই স্যারোগেট মাদারকে একজন ক্লোজ আত্মীয় হতে হবে, এবং
তার মিনিমাম একটা বেবি থাকতে হবে। সেইটা মূলত এই কারণে করা হয়েছে, কারণ অনেক সময় হয় যদি কুমারী থাকেন বা আনম্যারিড কোনো মহিলা থাকেন, যদি সেই স্যারোগেট বেবি ফার্স্ট বেবি হয়, সেক্ষেত্রে কি হয়, যেহেতু প্রেগনেন্সির ব্যাপারটা একটা ইমোশনাল ব্যাপার, তো প্রথম প্রেগনেন্সিতে মায়েরা একটু বেশি ইমোশনাল হয়, একটু বেশি অ্যাটাচমেন্ট হয়। তো এই যে ব্যাপারটা, সেইটা যাতে কাজ না করে, মানে সেই কমপ্লিকেশনটাকে দূর করার জন্য মূলত এই রুলটা করা হয়েছে যে স্যারোগেট মাদারের একটা ফার্স্ট বেবি থাকতেই হবে, আদারওয়াইজ কিন্তু তাকে স্যারোগেট মাদার হিসেবে কখনোই চুজ করা যাবে না। নেক্সট হচ্ছে উনি জীবনে একবারই স্যারোগেট মাদার হতে পারবেন, আর কিন্তু হতে পারবেন না। এবং তারপরে তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা হবে, তার ব্লাড টেস্ট হবে, নেক্সট তার পরীক্ষা হবে সিফিলিস, গনোরিয়া, রুবেলা, HIV, হেপাটাইটিস বি, এই ধরনের কোনো রকম রোগ আছে কিনা সেইগুলো ট্রিটমেন্ট হবে, ডায়াবেটিস, সুগার, থাইরয়েড, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেইগুলো চেক আপ হবে, নর্মাল অন্য প্রেগনেন্সিতেও যেরকম হয়। মানে উনি চাইল্ড বিয়ার করার জন্য, মানে স্যারোগেট মাদার হওয়ার জন্য তার শরীর উপযুক্ত কিনা সেইটা ডিটেল টেস্ট হবে। এবং তারপরে তার মেন্টাল কাউন্সিলিং হবে, মানে উনি মানসিকভাবে ক্যাপেবল কিনা এই প্রসেসের থ্রু যাওয়ার জন্য, সেইটাও কিন্তু টেস্ট করা হবে। যে দম্পতি স্যারোগেসিকে চুজ করছেন তাদেরকে অবশ্যই মহিলাকে 23 থেকে 50 এই বয়সী হতে হবে, এবং যে পুরুষ তাকে 26 থেকে 55 এই বয়সী হতে হবে, আদারওয়াইজ কিন্তু ওনারা স্যারোগেসিকে অপ্ট করতে পারবেন না। এবং যদি তাদের ডিভোর্স হয়ে যায় বা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মারা যান, সেক্ষেত্রে কিন্তু সম্পত্তি পাচ্ছে কিনা, কাস্টাডি পাচ্ছে কিনা, সেই রিলেটেড যাবতীয় ইনফরমেশন কিন্তু অলরেডি সব সেভাবেই সুরক্ষিত করে রাখতে হবে। এবং সন্তান ধারণের পর সেই সন্তানের বাবা মা যদি মারা যান বা যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার কাস্টাডি কে পাবে সেইটা কিন্তু একদম পরিষ্কার করে বলতে হবে। এবং স্যারোগেট মাদার এবং বায়োলজিক্যাল মাদার যারা আছেন তাদের জন্ম সার্টিফিকেট বা ডিটেল ইনফরমেশন কিন্তু অবশ্য করে কিন্তু সুরক্ষিত করে রাখতে হবে। এবং সন্তানের জন্মের পর পুরোপুরি লিগ্যাল কাস্টাডি কিন্তু এই বাবা মা পাবেন, সেক্ষেত্রে কিন্তু স্যারোগেট মাদারের কোনো রকম অধিকার বা এই সমস্ত কিছু থাকবে না। এবং যখন এই প্রসেসটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন ধীরে ধীরে সেই ট্রিটমেন্টটা শুরু হবে। যদি ট্র্যাডিশনাল হয় ট্র্যাডিশনাল, যদি জেস্টেশনাল হয় জেস্টেশনাল, যেটাই আপনি অপ্ট করেন সেই প্রসেসটা, সেই ট্রিটমেন্টের প্রসেসটা কিন্তু ধীরে ধীরে শুরু হবে। আশা করছি স্যারোগেসি নিয়ে যাদের মনে কনফিউশন ছিল, কিছুটা কনফিউশন আমি দূর করতে পেরেছি। যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবেন। যদি এক্সপিরিয়েন্স কেউ করে থাকেন, সেই এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করবেন। এই স্যারোগেসি রিলেটেড আইনি জটিলতা কী আছে ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষে, সেই রিলেটেড ইনফরমেশন আমি আপকামিং ভিডিওতে দেবো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।